আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবি সায়েন্স একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল বাসির। এসএসসি পদার্থবিজ্ঞান এর তৃতীয় অধ্যায়, যে অধ্যায়ের থিওরি অলরেডি আমরা আলোচনা করছি। আজকে আমরা সে থিওরি থেকেই সিকিউ আলোচনার জন্য এখানে উপস্থিত হয়েছি। তো এই সিকিউ বিভিন্ন ধরনের হয়ে থাকে তৃতীয় অধ্যায়ের। আজকে যে ধরনের সিকিউ আলোচনা করব সেটি হচ্ছে সংঘর্ষ, অর্থাৎ সংঘর্ষ নিয়ে যে সকল সিকিউ হয় অর্থাৎ সৃজনশীল হয়, সে সকল সৃজনশীলগুলো আমরা কি করব, আলোচনা করব ইনশাআল্লাহ। যদি তোমরা এই ক্লাসটা পুরোপুরি না টেনে দেখো তাহলে এই সংঘর্ষ নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। তো চলো যাই, শুরু করা যাক। আমরা উদ্দীপকে একটা দেখতে পাচ্ছি যে দুইটি বস্তু একই দিকে যাচ্ছে। একটি 8 মিটার পার সেকেন্ড বেগে আর একটি হচ্ছে 6 মিটার পার সেকেন্ড বেগে। তো তারা এমন এক অবস্থায় সংঘর্ষ লিপ্ত হয়েছে, সংঘর্ষে লিপ্ত হয়ে মিলিতভাবে চলতে শুরু করছে। এই উদ্দীপক থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে, দেখা যাক কি ধরনের প্রশ্ন হতে পারে। তো এই উদ্দীপক থেকে গ নাম্বার প্রশ্নের ভিতরে আমরা যদি ধরি, প্রশ্ন নাম্বার 1, বস্তুদ্বয়ের মিলিত বেগ নির্ণয় করো। বস্তুদ্বয়ের মিলিত বেগ নির্ণয় করো, এই প্রশ্ন। তাহলে আমাদের কি করতে বলছে, মিলিত বেগ নির্ণয় করতে বলছে। তো মিলিত বেগ নির্ণয় করতে গেলে আমাদের কিছু তথ্যের দরকার, সে তথ্যগুলো আমরা লিখে ফেলবো। দেখি কি কি তথ্য রয়েছে। এখানে বস্তু আছে দুইটা, এই দুইটার ভিতরে যে কোনো একটা 1 নাম্বার বস্তু ধরতে হবে, আর একটা কি 2 নাম্বার বস্তু আমি মনে মনেই ধরে নিব, যেহেতু এখানে ধরা নাই। তো তথ্যগুলো আমরা লিখে ফেলি, কি কি তথ্য থাকে। এখানে প্রথম যে বস্তুটির বেগ দেওয়া আছে 8 মিটার পার সেকেন্ড এবং ভর দেওয়া আছে 10 কেজি। তো আমি এটা m1 ধরলাম, m1 ইকুয়াল 10 কেজি, আর এর আদি বেগ u1 ইকুয়াল হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। অনুরূপভাবে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে যদি আমরা দেখি, এর ভর দেওয়া আছে m2 ইকুয়াল 20 কেজি, আর u2 ইকুয়াল হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। দেখো, এই হচ্ছে আমাদের তথ্য। তো এখান থেকে আমাকে বের করতে বলেছে কি, মিলিত বেগ। তো আমরা মিলিত বেগের থিওরিতে দেখেছিলাম যে v1 ইকুয়াল v2, v1 আর v2 সমান হয়, আর এই মানটা ধরেছিলাম আমরা v। এই মানটাই আমাকে কি করতে বলেছে, বের করতে বলেছে। তো থিওরিতে কিন্তু আমরা মিলিত বেগ নির্ণয় করার জন্য একটা সমীকরণ দিয়েছিলাম। সমীকরণটা হচ্ছে, আমরা সমীকরণটা লিখে ফেলবো যে আমরা জানি সমীকরণটা হচ্ছে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল v ইন্টু m1 প্লাস m2। এই তো, এই সমীকরণ থেকে আমরা এই v এর মানটা বের করব। তো
তো ভি এর মানটা বের করতে গেলে আমাদের অবশ্যই ভি কে বাম দিকে রাখতে হবে। আমরা লিখতে পারি যে ভি m1 প্লাস m2 ইকুয়াল m1 u1 প্লাস m2 u2। আমরা কি করলাম, ঘুরায় নিলাম। তো এই ক্ষেত্রে আমরা যদি লিখি যে ভি ইকুয়াল m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এখন দেখো এখানে প্রত্যেকটা মান কিন্তু আমার আছে, তো প্রত্যেকটা মান এখানে যদি বসায় দিই তাহলে m1 এর মান হচ্ছে কত, 10, u1 এর মান 8 যোগ m2 হচ্ছে 20, u2 হচ্ছে 6 ডিভাইডেড বাই 10 যোগ 20। সেক্ষেত্রে আমরা এখানে ক্যালকুলেশন যদি করি, তো ক্যালকুলেশন করলে একটা কি পাবো, মান পাবো। তো আমরা ক্যালকুলেশন করার জন্য 10 গুণ 8 যোগ 20 গুণ 6 ভাগ 30, এই মানটা আছে 6.666, অর্থাৎ 6.67 আমরা ধরে নিব। 6.67 এর এককটা কি হবে, যেহেতু এটা বেগ তাই একক হবে মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে আমার মিলিত বেগ 6.67। এই 6.67টা মিলিত বেগ। তাহলে আমাদের বস্তুদ্বয়ের যে মিলিত বেগ, সে মিলিত বেগ আমরা এভাবে বের করব। প্রত্যেকটা সৃজনশীলের, বিশেষ করে গোয়া নাম্বার গুলোতে অধিকাংশ সৃজনশীল এই মিলিত বেগ নির্ণয় করার জন্য উদ্দীপক দেওয়া থাকে। তো আশা করি এই অঙ্কটা, এই ধরনের অঙ্ক আসলে আমরা পারবো ইনশাআল্লাহ। এখন আমরা পরবর্তী ম্যাথে চলে যাব, যে এরপর এখান থেকে আর কি ম্যাথ হতে পারে। তো এখান থেকে এরপর যে ম্যাথটা হতে পারে সেটা হচ্ছে ঘ নাম্বার ম্যাথ, যে উদ্দীপকের, আমরা ম্যাথটা একটু লিখে ফেলবো। প্রশ্নটা 2 নম্বর প্রশ্ন, উদ্দীপকের ঘটনাটি ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রকে সমর্থন করে কিনা, সূত্রকে সমর্থন করে কি না তা গাণিতিক ভাবে ব্যাখ্যা করো। এটা বুঝে নিতে হবে যে তা গা ভা, এটা হচ্ছে তা গাণিতিক ভাবে ব্যাখ্যা করা। এই তো, তাই সেক্ষেত্রে উদ্দীপকের ঘটনাটি ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রকে সমর্থন করে কিনা এটা গাণিতিক ভাবে আমাদের কি করতে বলেছে, ব্যাখ্যা করতে বলেছে। তো ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটা কি, আমরা কি জানি, যে সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ এবং সংঘর্ষের পরের মোট ভরবেগ যদি সমান হয় তাহলে সেটি ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রকে সমর্থন করে। তো আমাদের কি করতে হবে, ভরবেগের সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ বের করতে হবে এবং সংঘর্ষের পরের মোট ভরবেগ বের করতে হবে। দেখি আমরা সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ। তো আমরা লিখে ফেলবো যে সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ, সংঘর্ষের পূর্বের মোট
মোট ভরবেগ। তো পূর্বের ভরবেগটা কি? m1 u1 প্লাস m2 u2। তো এখানে কি তথ্য দেওয়া আছে? হ্যাঁ, অবশ্যই তথ্য দেওয়া আছে যে m1 ইকুয়াল 10 এত কেজি, u1 ইকুয়াল 8 মিটার পার সেকেন্ড, m2 ইকুয়াল 20 কেজি, আর u2 ইকুয়াল 6 মিটার পার সেকেন্ড। এইটা যদি আমরা এখানে বসায় দিই সরাসরি, তো কি হবে? 10 গুণ 8 প্লাস 20 গুণ 6। তো এটার একটা আমরা মান পাবো। মানটা কি দেখি, যে 10 গুণ 8 প্লাস 20 গুণ 6, 200। তো সেক্ষেত্রে দেখো এটার মান হবে 200। এককটা কি? যেহেতু ভরবেগ তাই কেজি মিটার পার সেকেন্ড। তাহলে 200 কেজি মিটার পার সেকেন্ড আমরা কি পেলাম? সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ পেলাম। এখন যদি আমরা সংঘর্ষের পরের মোট ভরবেগ নির্ণয় করি, সেক্ষেত্রে কি পাবো? দেখো, সংঘর্ষের পরের মোট ভরবেগ, পরের মোট ভরবেগ। তো সংঘর্ষের পরের মোট ভরবেগ, যেহেতু সংঘর্ষের পর তারা মিলিত ভাবে যাচ্ছে, তাহলে সেই অনুযায়ী আমরা সূত্রটা বসাবো যে v ইন্টু m1 প্লাস m2, এটা হচ্ছে পরের। তো সেক্ষেত্রে এখানে কি কি আছে? m1 m2 তো আছেই। m1 হচ্ছে 10 কেজি আর m2 হচ্ছে কি 20 কেজি। আর ভিটা কি? ভিটা হচ্ছে 6.67 এত মিটার পার সেকেন্ড। কোথেকে পেলাম এটা? এটা কিন্তু অলরেডি আমরা এর আগের যে ম্যাথ, 1 নম্বর ম্যাথ, সেখানে কিন্তু করছি। আমরা লিখে দিতে পারি যে 1 নং হতে প্রাপ্ত, 1 নং হতে প্রাপ্ত। এই তো, এটা লিখে দিতে পারি। মান বসায় দাও, তাহলে কি আসবে? 6.67 আর 10 প্লাস 20, এটা হিসাব করলে 200 কেজি মিটার পার সেকেন্ড। এই তো, তাহলে আমরা সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ পেয়েছিলাম কত? 200 কেজি মিটার পার সেকেন্ড। আর সংঘর্ষের পরের মোট ভরবেগ পেলাম কত? এই 200 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে কি সমান না সমান না? অবশ্যই সমান। তো সেক্ষেত্রে আমরা বলবো যে যেহেতু কি, যেহেতু যে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল v ইন্টু m1 প্লাস m2, সেহেতু ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র সমর্থন করে। ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র সমর্থন করে। এই তো, এটা তোমার মতো করে তুমি মন্তব্য করে দিতে পারো। আমি এভাবে করলাম, তুমি তোমার মতো করে মন্তব্য করতে পারো যে এটা, যেহেতু এটা বাংলাও লিখতে পারো যে কি সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ ইকুয়াল সংঘর্ষের পরের মোট ভরবেগ, অর্থাৎ এটা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রকে সমর্থন করে। তো এই ছিল আমাদের দ্বিতীয় ম্যাথ এই উদ্দীপক থেকে। এখন কথা হচ্ছে যে যদি আর কি প্রশ্ন হতে পারে এখান থেকে, এই প্রশ্নগুলো যদি দেখি, আর প্রশ্ন হতে পারে এখানে যেমন আমরা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র বলেছি, এটা যদি বলতো গতি শক্তির সংরক্ষণশীলতার সূত্র, ভরবেগটা জাস্ট কি করতো বাদ, তাহলে কি এটা ভরবেগের পরিবর্তে গতিশক্তি, ভরবেগের পরিবর্তে যদি গতিশক্তির কথা বলে,
তো গতি শক্তির বা শক্তির সংরক্ষণশীলতার সূত্র, উদ্দীপকের ঘটনাটি শক্তির সংরক্ষণশীলতার সূত্রকে সমর্থন করে কিনা তা গাণিতিক ভাবে ব্যাখ্যা করো। সংক্ষেপে লিখে দিলাম, গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তো সেক্ষেত্রে আমরা কি করতাম, অবশ্যই সংঘর্ষের পূর্বের মোট শক্তি বের করতে হতো। তো যে জিনিসগুলো আমরা অবশ্যই জানি যে শক্তির সংরক্ষণশীলতার সূত্রটা আসলে কি ছিল, তো দেখি শক্তির সংরক্ষণশীলতার সূত্রটা কি ছিল। আমি তথ্যগুলা রেখে দিলাম, কারণ এই তথ্যগুলো এই ম্যাথে অবশ্যই কাজে লাগবে, এই কারণে রাখলাম। আমরা ভরবেগটা কেটে দিব, এখানে লিখব যে সংঘর্ষের পূর্বের মোট শক্তি। তো সংঘর্ষের পূর্বের মোট শক্তি, তো শক্তি সংরক্ষণশীলতার সূত্র অনুসারে আমরা কি জানি বলো দেখি। আমরা জানি যে হাফ m1u1 স্কোয়ার প্লাস হাফ m2u2 স্কোয়ার। তো এখানে মান বসাই দিই জাস্ট, তাহলে হাফ m1 এর মান হচ্ছে 10, 8 এর উপর স্কোয়ার প্লাস হাফ, এটা হচ্ছে 20, 6 এর উপর স্কোয়ার। তো এখান থেকে এটা যদি একটু ক্যালকুলেশন করি আমরা, তাহলে একটা মান পাবো। দেখি কি মান পেতে পারি। 10 ইন্টু 0.5 ইন্টু আটাটি কত 64, 64, এর সাথে যোগ হবে কত 0.5 ইন্টু 36 ইন্টু 20, অর্থাৎ এটা দাঁড়াচ্ছে 680। আমরা লিখতে পারি 680 জুল। সংঘর্ষের পূর্বের মোট শক্তি পেলাম আমরা 680 জুল। এখন সংঘর্ষের পরের মোট শক্তিটা কত হবে তাহলে? তো সংঘর্ষের পরের মোট শক্তি আমরা বের করব কিভাবে? ওই তো হাফ m1v, যেহেতু মিলিতভাবে যাচ্ছে v স্কয়ার, প্লাস হাফ m2v স্কয়ার। তো মান বসায় দিই, হাফ 10 ইন্টু 6.67 এর ওপর কি স্কোয়ার প্লাস হাফ ইন্টু 20 ইন্টু 6.67 এর উপর স্কোয়ার। সেক্ষেত্রে এটা যদি আমরা দেখি কি আসছে, 0.5 ইন্টু 10 ইন্টু 6.67 এর উপর কি স্কোয়ার প্লাস 0.5 ইন্টু 20 ইন্টু 6.67 এর উপর স্কোয়ার, এটা আসছে 667.33, অর্থাৎ 67.33 এত জুল। তাহলে দেখো এটা আসছিল 680 জুল, আর এখানে আসছে কি 667.33 জুল। তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো, সমান কি না? তাহলে মন্তব্য আমরা দিয়ে দিব যে যেহেতু কি 1/2 m1u1 প্লাস স্কোয়ার 1/2 m2u2 স্কোয়ার ইকুয়াল নট মানে সমান না, 1/2 m1v1 স্কোয়ার প্লাস v1 না দিয়ে v 1/2 m2v2 v স্কোয়ার এই তো। আর সেহেতু কি করে না, সেহেতু শক্তির সূত্রকে শক্তির সংরক্ষণশীলতার সূত্র
সমর্থন করে না। তাহলে আমরা যেহেতু শক্তি সংরক্ষণশীলতার সূত্র সমর্থন করে না এটা বলে দিতে পারি। তো এর আগের অঙ্কটা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটাকে কি করছিল, সমর্থন করেছিল, আর এখানে শক্তির সংরক্ষণশীলতার সূত্রটাকে কি করে না, সমর্থন করে না। অতএব আমরা বলতে পারি যে এই ঘটনাটা এটা কিন্তু অস্থিতিস্থাপক সংঘর্ষ। অর্থাৎ যদি দুই ভরবেগ এবং শক্তির দুটারই সংরক্ষণশীলতার সূত্রকে যদি সমর্থন করতো তাহলে আমরা সেটা স্থিতিস্থাপক সংঘর্ষ বলতে পারতাম। আর যেহেতু দুইটাকেই একটাকে সমর্থন করছে একটাকে করছে না, তো সেক্ষেত্রে আমরা বলবো কি এটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। তো এই ছিল আমাদের এই উদ্দীপক সংশ্লিষ্ট ম্যাথ। এই ধরনের ম্যাথ এখান থেকে হতে পারে। এখন উদ্দীপকটা যদি একটু পরিবর্তন করে দেই আমরা, তাহলে পরিবর্তন করে দিলে কি ঘটবে, এখানে দুইটা বস্তু কি হচ্ছিল, একই দিকে চলতেছিল দুইটা বস্তু। এখন এর খুব ম্যাথ আছে যে স্যার দুইটা বস্তু একটা যেদিকে যাচ্ছে অপরটা তার কি বিপরীত দিকে যাচ্ছে, এই ধরনের যদি ম্যাথ আসে তাহলে আমরা কি করব। দেখি যে একটা যেদিকে যাবে অপরটা তার এই যে, অর্থাৎ এর গতির দিকটা আমি পরিবর্তন করে দিই, এর গতির দিকটা পরিবর্তন করে দিই। কোন দিকে দিব, জাস্ট মানটা পরিবর্তন আমরা করলাম না, দিকটা এই দিকে দিলাম, এদিকেই যাচ্ছে। এটা কি ওই মানই ছিল 6 মিটার পার সেকেন্ড। তো সেই ক্ষেত্রে এটা যদি এ হয় আর এটা কি বি, প্রশ্ন হচ্ছে ওই একই প্রশ্ন, ওই প্রশ্নটাই যদি আমি বলি যে কি মিলিত বেগের মান, মিলিত বেগের মান ও দিক নির্ণয় করো। ওখানে আমরা করেছিলাম কি মিলিত বেগ নির্ণয় করছিলাম সরাসরি মান। তো এখানে বলছে আবার মিলিত বেগের মান নির্ণয় করতে বলছে, আবার মিলিত বেগের কি দিক নির্ণয় করতে বলছে। তো সেক্ষেত্রে আমরা দেখি যে কিভাবে আমরা এই মান এবং দিকটা নির্ণয় করতে পারি। ওই একই সূত্রের মাধ্যমে আমরা এই ম্যাথটা করব। তো তথ্যগুলো লিখে ফেলি। তথ্যগুলো কি, তথ্যগুলো হচ্ছে এখানে বলে দেই এখানে কি কি তথ্য পাচ্ছি। এখানে m1 ওই 10 কেজি, u1 8 মিটার পার সেকেন্ড, m2 এটা হচ্ছে 20 কেজি, আর u2 এটা হচ্ছে -6 মিটার পার সেকেন্ড। কেন মাইনাস, কেন? এখানে এ বস্তুটা যেদিকে গতিশীল আছে, বি বস্তুটা তার বিপরীত দিকে গতিশীল। আর ভেক্টর রাশির ক্ষেত্রে এটা যেহেতু বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, ভেক্টর রাশির ক্ষেত্রে দিক যদি বিপরীত হয়, একটা পজিটিভ হলে আর একটা কি হবে, নেগেটিভ হবে। তো স্যার আমরা কি সবসময় u2 অর্থাৎ এইদিকে যে বস্তুটা থাকবে সেটাই নেগেটিভ ধরবো, এটাই সবসময় নেগেটিভ ধরবো? যে অনেক স্টুডেন্টের মনে কিন্তু এটা থাকে যে এটাই স্যার আমরা সারা জীবন এটাই নেগেটিভ ধরে অঙ্ক করছি। তো তোমার ইচ্ছা, তুমি এটা নেগেটিভ ধরতে পারো, আবার এটা নেগেটিভ ধরতে পারো, যেটাই নেগেটিভ ধরো না কেন, একটা পজিটিভ এবং একটা নেগেটিভ ধরতে হবে। সেক্ষেত্রে বেগের মান একই আসবে, দিকও একই আসবে, কোনো পার্থক্য হবে না। এই ভুল ধারণা যেটা রয়েছে যে সবসময় u2 নেগেটিভ ধরবো না, সবসময় এই দিকটাই নেগেটিভ ধরবো না, এদিকটাও ধরতে পারি আবার এদিকটাও ধরতে পারি আমরা। তো সেক্ষেত্রে আমি ধরলাম কোনটা, আমি এইটা নেগেটিভ ধরছি। নেগেটিভ ধরে আমরা এখন মিলিত বেগের মান নির্ণয় করব। তো মিলিত বেগ কি v1 ইকুয়াল v2 ইকুয়াল v, আর এটার মান কি হট। তো আমরা মিলিত বেগের সূত্র অনুসারে কি জানি, আমরা জানি যে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল v ইন্টু m1 প্লাস m2। আমি একবারে লিখে দিলাম, দেখো এর আগে যেহেতু সমাধান করছি যে v ইকুয়াল কি m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। মান বসাও, m1 এর মান হচ্ছে 10,
ইন্টু 8 প্লাস এটা হচ্ছে 20 ইন্টু -6 ডিভাইডেড বাই 10 প্লাস 20। এখন চিন্তা করে এটা যদি সলিউশন করি আমি ক্যালকুলেটরে 80 তোমার হচ্ছে যে এটা কত হবে প্লাস 20 ইন্টু -6 ভাগ 30 অর্থাৎ -1.333 এই তো চলে আসছে। কি আসছে -1.333 এই তো এত মিটার পার সেকেন্ড। এখন চিন্তা করো মানটা আসছে কি মাইনাস, তাহলে মিলিত বেগটা কত? মিলিত বেগ হচ্ছে 1.333। মিলিত বেগটা কি 1.33, এটা হচ্ছে মিলিত বেগের মান। আর মাইনাসটা কি করতেছে? মাইনাসটা দিক নির্দেশ করতেছে। এখন চিন্তা করো কোন দিক থেকে কোন দিকে মিলিত বেগটা কোন দিকে যাবে, এদিকে যাবে না এদিকে যাবে? এটা কিভাবে নির্ণয় করব আমরা? এই জিনিসটা নির্ণয় করতে আমাদের যে স্টুডেন্টরা রয়েছে এরা ভুল করে থাকে। তো এই ক্ষেত্রে আমরা দেখবো যে এটা মাইনাস মাইনাস না, হ্যাঁ, তো আমরা U1 আর U2 এর মধ্যে একটা মাইনাস ধরেছিলাম আর একটা কি প্লাস ধরেছিলাম। দেখো দেখি U1টা প্লাস আর U2টা কি মাইনাস। তো দেখো যে কার সাথে কার মিল থাকে? প্লাসের সাথে প্লাসের মিল, মাইনাসের সাথে মাইনাসের মিল। মনে করো যে সন্তানের মিল তো বাবার সাথে থাকবেই, এটা তো স্বাভাবিক বিষয়। তো সেক্ষেত্রে দেখো মাইনাস এখানে আছে, মাইনাস কোনটা? U2 মাইনাস, তাহলে এর সাথে এর একটা কি রয়েছে? মিল রয়েছে, কানেকশন রয়েছে। তাহলে অবশ্যই এই যেদিকে যাবে, এই যেদিকে যাচ্ছে এই মিলিত বেগ কি হবে? ওদিকেই হবে, মানে বাবার পিছন পিছন কিন্তু সন্তান যায়। সেক্ষেত্রে দেখো যে এই 6 মিটার পার সেকেন্ডটা কোন দিকে যাচ্ছিল? বি থেকে এ এর দিকে। তাহলে আমরা বলতে পারি যে এই মিলিত বেগটা হবে বি থেকে এ এর দিকে। মিলিত বেগটা বি থেকে এর দিকে, অতএব এর দিকটা বলতে পারি যে অতএব দিক বি হতে এ এর দিকে, এটাই হচ্ছে মিলিত বেগের দিক। আমি এভাবে বলছি, তুমি অন্যভাবে বলতে পারো যে বি বস্তুটা যেই দিকে গতিশীল ছিল মিলিত বেগটা হবে ওই দিকে, এটাও বলতে পারো, কোনো প্রবলেম নাই। তো এই জিনিসটা আমরা ভুল করে থাকি, এই জিনিসটা এখান থেকে ক্লিয়ার করলাম আমি। আশা করি আর কখনো ভুল হবে না। এই ছিল আমার মিলিত বেগের মান ও দিক নির্ণয় এর ক্ষেত্রে। এখন কথা হচ্ছে যে এখানে যদি বলে এখানে আর কি প্রশ্ন হতে পারে, দেখি আমরা আর কি প্রশ্ন হতে পারে। ওই তো এর আগের যেটা প্রশ্ন করছিলাম, আমরা কি প্রশ্ন করেছিলাম যে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রকে সমর্থন করে কিনা। উদ্দীপকের ঘটনাটি কার সূত্র? ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রকে সমর্থন করে কিনা। ওই অঙ্কটা যদি আমি এখানে সলভ করি যে উদ্দীপকের ঘটনাটি কি ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রকে সমর্থন করে কিনা, তা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। সংক্ষেপে লিখলাম কিন্তু বুঝে নিও, সংক্ষেপে গাণিতিকভাবে ব্যাখ্যা করো। এখন কথা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র আমরা কিভাবে ম্যাপটা করেছিলাম বলো দেখি। আমরা ম্যাপটা করেছিলাম এইভাবে যে এখানে কিভাবে ম্যাপটা করেছিলাম যে সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ আর সংঘর্ষের পরের মোট ভরবেগ এটা বের করেছিলাম। তো আমরা এখানে তাই করব, সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ এবং পরের মোট ভরবেগ আমরা কি করব? বের করব। তো সেই ক্ষেত্রে সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ, সংঘর্ষের কি পূর্বের মোট ভরবেগ। তো চিন্তা করো সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ কত? m1 u1 প্লাস m2 u2, মান বসায় দাও
10 প্লাস 10 u1 এর মান কত ইন্টু 8 প্লাস এটা হবে 20 ইন্টু -6, যা ধরেছি তাই এখানে ধরতে হবে, কোনো না। তো সেক্ষেত্রে এটা আসবে কি মাইনাস এত কেজি মিটার পার সেকেন্ড, এটা আসবে। আর সংঘর্ষের পরেরটা যদি দেখি, সংঘর্ষের কি পরের মোট ভরবেগ, সংঘর্ষের পরের মোট ভরবেগ কত হবে, দেখো যে ভি ইন্টু m1 প্লাস m2। তো ভি এর মান কত ছিল বলো দেখি, ভি এর মান কিন্তু আমরা গ নাম্বারে বের করছিলাম বা 1 নম্বরে বের করছিলাম, কত ছিল ভি এর মানটা, ভি এর মানটা ছিল -1.333 এত মিটার পার সেকেন্ড, এটা কিন্তু 1 নাম্বার হতে প্রাপ্ত। তো ওই মানটা এখানে আমরা বসাই দিব, বসাই দিলে আমরা লিখতে পারি যে -1.333 ইন্টু 10 প্লাস 20, এই তো, অর্থাৎ এটার মান কত আসবে দেখি আমরা। তো এটার মান এত ইন্টু এত, অর্থাৎ এই তো -40। এখানে তোমাদের একটু কম আসতে পারে, বলা যাবে না, কারণ এটা পুরোটা যদি না তুলতে পারো দশমিকের পর, তো মান একটু কম আসতে পারে, তো এটা 40 ধরে নিতে হবে, 39.99 যদি আসে। তো সেক্ষেত্রে দেখো যে -40 এত কেজি মিটার পার সেকেন্ড। তো চিন্তা করো দেখি, দেখি ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রকে সমর্থন করতেছে, অবশ্যই করতেছে। কিভাবে করতেছে, যেহেতু পূর্বের এবং পরের মোট কি এর মান একই, তো সেক্ষেত্রে অবশ্যই ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রকে কি করতেছে, সমর্থন করতেছে। এই ছিল আমার এই প্রশ্নের অ্যান্সার। এই ধরনের প্রশ্ন হতে পারে। আর কি ধরনের প্রশ্ন হতে পারে, এখান থেকে আমরা উদ্দীপক যদি চেঞ্জ করি বা পরিবর্তন করি, আর একটি উদ্দীপক দেই, দেখি কি ধরনের হতে পারে। মানে এই প্রশ্নগুলা আমরা বিভিন্ন বোর্ড কোশ্চেনে দেখে থাকি। দেখো যে এরকম হয় যে একটা বস্তু এখানে অবস্থান করতেছে, ওই একই দিলাম 10 কেজি আর 8 মিটার পার সেকেন্ড, ওই বেগটাই দিলাম, এদিকে যাচ্ছে। আর এখান থেকে 2 কিলোমিটার দূরে কি রয়েছে, অপর একটা বস্তু রয়েছে, এটা 20, আর এইদিকে যাচ্ছে ওই কি 6 মিটার পার সেকেন্ড বেগে। এখন দেখো যে এই একই মান কেন নিলাম, আমি পরে বলবো একই মান কেন নিলাম। এইটা যাচ্ছে এইদিকে আর এইটা আসছে কি এইদিকে। তো সেক্ষেত্রে চিন্তা করো যে এখানে প্রশ্ন দেয় কি, এটা গতির অধ্যায় থেকে একটা প্রশ্ন দিয়ে দেয় যে কত সময় পর তারা সংঘর্ষে লিপ্ত হবে, কি কত সময় পর তারা কি হবে, সংঘর্ষে লিপ্ত হবে। আমি এই জিনিসটা একটু করে দেখাই দিব তোমাদের, কত সময় পর সংঘর্ষে লিপ্ত হবে। তো প্রথমত আমরা জানি না যে কত সময় পর সংঘর্ষে লিপ্ত হবে। এই জন্য প্রথমে আমরা ধরে নিব যে এটা যদি এ হয় আর এটা কি বি হয়, তাহলে এ হতে এক্স মিটার দূরে এখানে সংঘর্ষে লিপ্ত হবে। তাহলে এটা কত হবে, 2 কিলোমিটার মাইনাস এক্স, এটা হবে 2 কিলোমিটার মাইনাস এক্স। এই তো, অর্থাৎ আমরা এখানে কি করব, ধরে নিব যে ধরি কি এ হতে এক্স মিটার দূরে টি সময় পর কি হবে, মিলিত হবে বা সংঘর্ষে লিপ্ত হবে, একই কথা আমরা ধরে নিলাম। তো সেক্ষেত্রে এ বস্তু ক্ষেত্রে একটা সমীকরণ পাবো, এ বস্তুর জন্য। তো এটা কি সমবেগে যাচ্ছে, এখানে কিন্তু ত্বরণ নাই, যদি ত্বরণ থাকতো আমরা ত্বরণের সূত্র প্রয়োগ করতাম। সমবেগ মানে কি, সমবেগের সূত্র আমরা জানি যে এস ইকুয়াল কি ভিটি। তো এস বলতে কি বোঝাচ্ছে, এখানে এস ওয়ান বলতে বোঝাচ্ছে কি এক্স,
কারণ তাকে এক্স মিটার পথ অতিক্রম করতে হচ্ছে। আর ভিটা কত? ভিটা হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, এত। তো সেক্ষেত্রে আমরা মানটা বসাই দেবো যে এক্স ইকুয়াল কত, 8 ইন্টু টি। এটা 1 নম্বর সমীকরণ রেখে দিলাম। তাহলে বি বস্তুর জন্য, বি বস্তুর জন্য, তো বি বস্তুর জন্য অনুরূপ ভাবে S2 ইকুয়াল কি পাবো? S2 ইকুয়াল ভিটি। তো এখানে S2 বলতে বোঝায় 2 কিলোমিটার, মানে 2000 মিটার মাইনাস এক্স, এটা। আর ভিটা বলতে কি বোঝায়? ভি এখানে বোঝায় 6। তো সেক্ষেত্রে দেখো যে 2000 মাইনাস এক্স ইকুয়াল 60। তাহলে এক্স ইকুয়াল কত হবে বন্ধুরা? এক্স ওদিকে পার করলে 2000 মাইনাস 60, এটা 2 নম্বর সমীকরণ। 1 আর 2 থেকে আমরা লিখতে পারি, কি লিখতে পারি বলো দেখি, যে 80 ইকুয়াল হচ্ছে 2000 মাইনাস 60। তাহলে এটা এদিকে পার করলে আসলে 80 প্লাস 60 ইকুয়াল কি 2000। তাহলে কি 8 6 14 না, এত টি ইকুয়াল 2000, বা টি ইকুয়াল কত হবে 2000 ভাগ 14। অর্থাৎ দেখো, চিন্তা করে দেখো যে এটা হচ্ছে 2000 ভাগ 14, অর্থাৎ 142.85, 142.85 এত সেকেন্ড। তো এত সেকেন্ড পর তারা কিভাবে সংঘর্ষে লিপ্ত হবে? এত সেকেন্ড পর, এটা গ নাম্বার প্রশ্ন দিয়ে দেয় যে কত সময় পর সংঘর্ষে লিপ্ত হবে। তারপর বলে কি যে ঘ নাম্বার প্রশ্নে বলে তাদের মিলিত বেগ বের করো। তো মিলিত বেগ তো এই ধরনের উদ্দীপকের মিলিত বেগ তো যেহেতু সমবেগে যাচ্ছে, সংঘর্ষে লিপ্ত হওয়ার সময় তাদের বেগ কি থাকবে? এটাই থাকবে। এবং তারপর ভরবেগের সংরক্ষণশীলতা এটসেট্রা এটসেট্রা বলতে পারে এগুলো। তো এগুলো তো আমরা অলরেডি করলাম, জাস্ট এই জিনিসটা একটু দেখানোর জন্য। এই ছিল আমাদের সংঘর্ষের যে উদ্দীপক, সেই উদ্দীপকগুলোর ম্যাথের সলিউশন। আশা করি যতটুকু করালাম, আমি আর দীর্ঘ করতে চাচ্ছি না, হয়তোবা গাইডে বিভিন্ন ধরনের আঙ্গিকে উদ্দীপক দিয়ে সৃজনশীলগুলো করে থাকে। তো আমি বেসিক যে ধারণা এই ম্যাথগুলো সম্পর্কে, সেই বেসিক ধারণাটা তোমাদের দিতে চেষ্টা করছি। আশা করি মনোযোগ সহকারে তোমরা যদি এই ভিডিওটা দেখো, তাহলে সংঘর্ষের যে আর কোনো প্রবলেম থাকার কথা না। এই বলে আমি আমার ক্লাসের ইতি টানতেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম।